হ্যালো বন্ধুরা, আমি কর্ণজিৎ, সেভেন সেন্স অফ ক্রিকেট ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকের দিনটা 2রা এপ্রিল। আশা করি আপনাদের মনেই থাকবে যে 2রা এপ্রিল কী ঘটেছিল। আজ থেকে ঠিক 14 বছর আগে 2011তে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছিল। আজকে আমরা মেনলি সেটা নিয়ে কথা বলবো, 2011 ওয়ার্ল্ড কাপ, মেনলি ওয়ার্ল্ড কাপ ফাইনালটাকে নিয়ে কথা বলবো। আর বেশিরভাগ কথা আজকে ওই বলবে, তার কারণ ওই সময়টা আমি অনেকটা ছোট ছিলাম আর আমার মেমোরিটা একটুখানি কম আছে, ঠিক আছে, উইক। যার জন্যে মানে প্রপারলি সেই দিনটাকে ভালো করে তুলে ধরার জন্য আমার থেকে অনেক বেশি বেটার ও। সেই জন্য আমি আজকে মেনলি ওকে জিজ্ঞেস করবো কিছু কিছু কথা এবং ও সেগুলোকে আপনাদেরকে ভালো করে বলবে। এবং আমার মনে হয় যে মানে আমাদের যেহেতু অনেক অডিয়েন্স রয়েছে যারা ধরো তোমার বয়সের বা আরও ছোট ধরে নাও, যাদের কাছে পিস অফ ইনফরমেশন হিসেবে রয়েছে পুরো বিষয়টা, যে অ্যাকচুয়ালি মানে যে ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া 2011তে জিতেছিল, তখন হয়তো তাদের 5 বছর 6 বছর বয়স বা হয়তো আরও ছোট। এখন হয়তো তারা আইপিএল দেখছে, এখন হয়তো তারা ক্রিকেটকে ভালোবাসছে, শুধুমাত্র তারা জানে ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া 2011তে জিতেছিল, কিন্তু সেটা যে কত বড় জয় ছিল, তার ঐতিহাসিক গুরুত্ব কী ছিল, সেগুলো সম্পর্কে অনেকে ওয়াকিবহাল নয়। তো আমি আমার জেনারেশনের যারা বা আমার থেকে যারা বয়সে বড়, তাদের কোথাও একটা রিপ্রেজেন্ট করবার চেষ্টা করবো যে আমাদের ইমোশনটা ওই ওয়ার্ল্ড কাপটা মানে ওই পার্টিকুলার ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে অ্যাকচুয়ালি ওই দিনটাকে আমরা কিছুটা ফিরে দেখতে চেষ্টা করবো এবং তার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি সেটা একটা কনটেক্সট রয়েছে, সেগুলোকে এস্টাবলিশ করবার আমরা চেষ্টা করবো। তো আমরা শুরু করে দিই। তাহলে আমি প্রথমে জিজ্ঞেস করতে চাইছি যে 2011 ওয়ার্ল্ড কাপটা মানে আমাদের দেশবাসীর কাছে যেন একটা মানে মানে তারা চাইছে যে এই ওয়ার্ল্ড কাপটা ইন্ডিয়া জিতে যাক, ইন্ডিয়া জিতে যাক, এরকম একটা ব্যাপার ছিল সেটার মধ্যে। এবং তোমার কাছে সেটা কতটা ছিল যে 2011 ওয়ার্ল্ড কাপ মানে তোমার কাছে কতটা ইমোশন ছিল সেই ওয়ার্ল্ড কাপের মধ্যে? দেখো, সব থেকে বেশি মানে তারপরে 15 ওয়ার্ল্ড কাপ হয়েছে, 19 ওয়ার্ল্ড কাপ হয়েছে। আমি অ্যাকচুয়ালি 2007 থেকে ওয়ার্ল্ড কাপ দেখছি। 2003 ওয়ার্ল্ড কাপ আমি লাইভ দেখিনি। আমি পরবর্তীতে মানে কোথাও একটা ক্রিকেটকে ভালোবাসার জন্য 2003 ওয়ার্ল্ড কাপে কী হয়েছে না হয়েছে, সেখানে ইন্ডিয়া ফাইনালে গিয়ে হেরে গেছে অস্ট্রেলিয়ার কাছে, খুব মারাত্মক ব্যাটিং অস্ট্রেলিয়ার, একদম মানে দুর্মুষ করে দিয়েছিল ইন্ডিয়াকে। তো সেগুলো আমি অনেক পরে জেনেছি। কিন্তু আমার কাছে যদি মানে 7 ওয়ার্ল্ড কাপটার থেকে আমি 11 ওয়ার্ল্ড কাপটাকে এগিয়ে রাখবো শুধুমাত্র, বা 15 থেকে 19 থেকে, তার প্রপার রিজন আছে, বা 23 থেকে। কারণ 11 ওয়ার্ল্ড কাপটা হচ্ছে ঠিক সেই সময় যেই সময় আমি ক্রিকেটটা একটু বেশি নয় একটু বোঝা শুরু করেছি, যেখানে যুক্তির থেকে আবেগ অনেক বেশি। আবার পুরোপুরি আবেগ নয়, যুক্তি সেখানে একটু কিকিং করেছে। 7টা হচ্ছে পুরোপুরি আবেগ, যেখানে আমি ক্রিকেট বাবা ছাদে নিয়ে গিয়ে ক্রিকেট খেলাচ্ছে, ক্রিকেট খেলছি, সেই বিষয়গুলো আর কি 7 ওয়ার্ল্ড কাপে এসেছে। কিন্তু সেখানে ইন্ডিয়ার পারফরমেন্স সেরকম ছিল না। মানে সবার আগে কেন 11 ওয়ার্ল্ড কাপ দেশবাসীর কাছে ইম্পর্টেন্ট, বা আমি তো নিজেই, আমি তো ভারতবাসী, তো কেন আমার কাছে ইম্পর্টেন্ট, সেটা কোথাও একটা এক সকলের সঙ্গে আমার কোথাও একটা মিউচুয়াল, আবার কোথাও একটু আলাদা, কারণ আমার বয়সটা সেই সময় অন্যরকম ছিল। আমার বয়সের যারা ছিল আমার কথার সঙ্গে তারা রিলেট করতে পারবে, অনেকে হয়তো যারা আরও এজেড তারা রিলেট করতে পারবে না। দেখো 2003 ওয়ার্ল্ড কাপটাতে ইন্ডিয়া যখন ফাইনালে গিয়ে হেরে গেল, মানে আরও পিছনে চলে যেত, কারণ 83 ওয়ার্ল্ড কাপের পরে ইন্ডিয়া 28 বছর ওয়ার্ল্ড কাপ পায়নি। 2003 সৌরভ গাঙ্গুলি তাদেরকে লিড করেছে অস্ট্রেলিয়ার সঙ্গে ফাইনাল, সেখানে ইন্ডিয়া ভালো ক্রিকেট খেলেছে, কিন্তু তারপর গিয়ে অস্ট্রেলিয়া ওরকম ব্যাটিং করে দিচ্ছে এবং সেখানে ইন্ডিয়ার একটা কোল্যাপস দেখতে পাওয়া যাচ্ছে, ইন্ডিয়া চেস করতে পারছে না, অনেক অনেক বড় মার্জিনে হারছে। তার পরবর্তীতে 7 ওয়ার্ল্ড কাপ, যেখানে প্রায় সবাই ধরে নিচ্ছে সচিন টেন্ডুলকারের লাস্ট ওয়ার্ল্ড কাপ, রাহুল দ্রাবিড়ের লাস্ট ওয়ার্ল্ড কাপ, তার সঙ্গে সঙ্গে সৌরভ গাঙ্গুলি লাস্ট ওয়ার্ল্ড কাপ, সেখানে ইন্ডিয়ার পারফরমেন্স প্রচণ্ড পুয়ার। মানে সেখানে বারমুডার সঙ্গে একটা ম্যাচ ছিল, যেখানে ইন্ডিয়া প্রচুর রান করেছিল, খুব উইক অপোনেন্ট ছিল, সবাই রান করেছিল, যারা ব্যাট করতে নেমেছে সবাই রান করেছে। ফার্স্টে বোধহয় খালি রবিন উথাপ্পা স্লিপে ক্যাচ দিয়ে দিয়েছিল, তাছাড়া সবাই রান করেছে। আর অন্যদিকে ছিল যে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ, বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়া হেরে গেছে। এই ঘটনা মানে মানে ভাবা যায় না সেই সময়, মানে এখনও ভাবা যায় না, তখনও ভাবা যেত না, তখন আরও বেশি ভাবা যেত না। 7 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া বাংলাদেশের কাছে হেরে গেল, শ্রীলঙ্কার কাছে হেরে গেল। আমার মনে আছে 5টার মানে ওয়েস্ট ইন্ডিজে খেলা ছিল, ওয়েস্ট ইন্ডিজ টুর্নামেন্টটা ছিল, যে কারণে অনেক রাতে খেলা হতো। এবং সেই বয়সে মানে তখন আমার বয়স কত, 2007 ওয়ার্ল্ড কাপের সময় 8 বছর। সেই বয়সে তখন মানে আর কি মানে এরকম করতাম যে মানে বাবাকে বলতাম যে বাবা যদি আমি ঘুমিয়ে যাই তাহলে তুমি আমাকে জাগিয়ে দেবে, আমি খেলাটা দেখবো, এরকম আর কি সময় ছিল। এবং আমার মনে আছে যে যখন শ্রীলঙ্কার সঙ্গে খেলা চলছে, আমি মাঝে কিছুবার ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে। এবং তারপর হঠাৎ করে তারপর আমি যখন উঠেছি, আমার এখনও খুব পরিষ্কার মনে আছে, তখন বাবা, আমি দেখছি মানে রেগে গেছি যে কেন বাবা ডেকে দেয়নি, তখন দেখছি বাবা ঘুমিয়ে গেছে, মাও ঘুমিয়ে গেছে। এতটা ইমোশন ছিল তখন ক্রিকেটের প্রতি, এত প্যাশন ছিল। একদম সেটা অনেক ছোটবেলার থেকেই। তো আমি বলবো তখন যে প্যাশন ছিল, এখন সেই প্যাশন কমে গেছে। কেন কমে গেছে তার কারণ, এখন যদি একটা খেলা নাও দেখতে পাই, ধরো কাজের চাপে খেলা দেখতে পাইনি, তখন সেই দুঃখটা হয় না। তখন খেলা দেখতে না পেলে ইটসেলফ দুঃখ ছিল। আর ইন্ডিয়া ম্যাচ হেরে গেলে তো ছেড়েই দাও। যেটা বলছিলাম, শ্রীলঙ্কা ইন্ডিয়া যখন ইন্ডিয়া হেরে যাচ্ছে, চেস করতে পারছে না,
তখন রাহুল দ্রাবিড় একটা খুব ফেমাস ছবি আছে, এরকমভাবে টুপিটা এরকমভাবে মাথায়, একটা খুব ফেমাস ছবি আছে। সৌরভ গাঙ্গুলি বসে রয়েছে সেখানে, আমাদের সহবাগ বসে রয়েছে, টেন্ডুলকার বসে রয়েছে, যুবরাজ সিং বসে রয়েছে। সেই সেই ছবিটা আমার কাছে এখনো খুব পরিষ্কার, এবং আমার মনে হয় যে এটা সেদিনের ঘটনা। কারণ ওটা যখন ইন্ডিয়া হেরে গেছিল, তখন যেহেতু প্রথম ওয়ার্ল্ড কাপ, মানে আমার জন্য 3-এর ওয়ার্ল্ড কাপ আমি বলছি দেখিনি, 2003-এর, তখন ইন্ডিয়া এখন ফুটে যাচ্ছে, তখন ওরাও মানে কেঁদেছে, আমিও কেঁদেছি, মানে আমি রীতিমতন কেঁদেছি। আর কোনোদিন ওটা হয়নি, মানে ওই বয়সটাতে প্রচুর কেঁদেছি। কিন্তু বিশ্বকাপে আমি বলছি যে কেন আমার কাছে 11 ওয়ার্ল্ড কাপ স্পেশাল, আমি সে বিষয়ে আসছি, কিন্তু ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া ফুটে যাচ্ছে বলে কেঁদেছি, মানে এটা আর হয়নি। 15তেও হয়নি সেমিফাইনালে, 19এও হয়নি সেমিফাইনালে, বা 23এও হয়নি ফাইনালে, হয়তো গলা ভারী হয়ে এসছে, কিন্তু ফর রিয়েল কেঁদেছি সেটা হচ্ছে 7-এর ওয়ার্ল্ড কাপে। এবং তারপর যখন 11-এর ওয়ার্ল্ড কাপে আসছে, এবার তুমি বুঝতে পারবে যে কেন আমার কাছে ওটা স্পেশাল। 11-র কাছে, মানে 11 ওয়ার্ল্ড কাপ যখন আসছে, তখন মানে সেই মেমোরিগুলো না তোমাকে হন্ট করে, যে আবার ইন্ডিয়া হেরে যাবে না তো, আবার ইন্ডিয়া মানে ফুটে যাবে না তো। কারণ তোমার একটা ওরকম মেয়ে রয়েছে, পাস্ট রয়েছে, এবং সেটা শুধুমাত্র আমার না, আমার বিশ্বাস প্রত্যেকের সঙ্গে যারা 7-এর ওয়ার্ল্ড কাপটা দেখেছে, 3-এর ওয়ার্ল্ড কাপটা ফাইনাল অত কাছে গিয়ে সচিন টেন্ডুলকার অত ব্রিলিয়ান্ট খেলেছে গোটা মানে টুর্নামেন্টটায়, তারপর ফুটে যাওয়া, তো সেখানে 11-এর ওয়ার্ল্ড কাপটা না, মানে ইন্ডিয়া, মানে এবং ইন্ডিয়াতে খেলা ছিল, মানুষ চাইছিল একটা অন্য রকম, মানে ইন্ডিয়া যদি অন্য জায়গাতে গিয়ে খেলে। সবসময় দেখো ইন্ডিয়াতে ক্রিকেট একটা বিশাল জিনিস, 83 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া জিতে যাওয়ার পর থেকেই সেই বিশাল, এবং বিসিসিআই এর প্রচুর টাকা, যেরকম বড় বড় সুপারস্টাররা বেরিয়ে এসেছে, সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, যেরকম ব্যাটসম্যানরা এসেছে, যেরকম অনিল কুম্বলের মতন ম্যাচ উইনার, জাহির খানের মতন ম্যাচ উইনার, যুবরাজ সিংয়ের মতন অলরাউন্ডার, ধোনির মতন ফিনিশার, তো সেটা ক্রিকেটটা সবসময় খুব সেলিব্রেটেড ছিল। কিন্তু যখন ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপটা, তখন জিনিসটা মানে যেন নেক্সট লেভেলে, মানে তখন মানে তুমি দেখবে ক্রিকেটাররা বলে, ধোনি টোনি বলে যে যখন 11-র ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তখন ওদেরকে সবাই বলছে যে ওয়ার্ল্ড কাপ জিততেই চাই, মানে আর কোনো কিছু শুনতে চাইছে না, এই ওয়ার্ল্ড কাপটা জিততেই হবে, পাকিস্তানকে এগেনস্ট হারনা নেই, ঠিক আছে। তো এই যে ইমোশনটা দেশবাসী, সেটা খুব অবভিয়াস ছিল। অন্য ওয়ার্ল্ড কাপের থেকে এই ওয়ার্ল্ড কাপটা অনেকটা বেশি আলাদা ছিল, সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে, দেশবাসীর কাছে। এবং 11 ওয়ার্ল্ড কাপের এই যে ব্যাপারটা, যে সচিন টেন্ডুলকারের লাস্ট ওয়ার্ল্ড কাপ, প্রত্যেকে বলছে যে, মানে প্রত্যেকের কোথাও চাইছে যে সচিন টেন্ডুলকার একটা ওয়ার্ল্ড কাপ পাক, এত বড় প্লেয়ার, সে একটা ওয়ার্ল্ড কাপ পায়নি, 2003-এ অত কাছাকাছি গেছে, এবং তার ফেসটাতে তুমি যদি দেখো, তার যেটা প্রথম দশক ক্রিকেট প্লেয়ার হিসেবে, সেটা ইন্ডিয়ার জন্য খুব একটা ভালো ছিল না, মানে 90s, 89-তে ডেবিউ, তারপর 90s, সেই সময়টা ইন্ডিয়ান ক্রিকেটের খুব একটা খারাপ পিরিয়ড, সেটা তুমি বেটিং বলো বা বিভিন্ন দিক থেকেই। সৌরভ গাঙ্গুলি এসে তারপর হাল সামলায়, সচিন টেন্ডুলকারের ক্যাপ্টেন্সিতে খুব একটা ভালো সময় ছিল না, মোহাম্মদ আজহারউদ্দিন অ্যান্ড অল, আমরা সকলে সেই ফেসটার সম্পর্কে জানি। সেই সময় বাইরে গিয়ে, বিদেশে গিয়ে ইন্ডিয়া টেস্ট সিরিজ জেতার কোনো, মানে খুব পুওর পারফরমেন্স দিত, শুধুমাত্র হারতো না, খুব বাজেভাবে হারতো, এবং সেখান থেকে 11 ওয়ার্ল্ড কাপে মানুষ চাই যে সচিন টেন্ডুলকার একবার জিতে যাক। এবং সেটা যখন হচ্ছে ফর রিয়েল, তখন যে হিস্টেরিয়াটা তৈরি হচ্ছে, সেটা আনপ্যারালাল। মানে আমি যারা লাইভ ওটা দেখেনি, যারা ওই সময় ওয়ার্ল্ড কাপটাকে এনজয় করেনি, তাদের পক্ষে সেটা খুব বোঝা কঠিন। অ্যাকচুয়ালি মানুষজন তখন রাস্তায় বেরিয়ে যাচ্ছে, হই হুল্লোড় করছে, বাজি ফাটছে, মানে মানুষজন রাস্তায় এখনো বেরোবে, মানুষজন, তুমি যদি ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ পায়, মানুষজন এখনো রাস্তায় বেরোবে, কিন্তু না কিছু একটা চেঞ্জ হয়ে গেছে। ওই দিনটার যে ইমোশনটা, মানে ওটা যেন আলাদা একটা ইমোশন ক্যারি করে ওই দিনটা, ওটা আর তো দেখা যায়নি। মানে তুমি দেখো না, 1983 পরে 2011, ওই তো দুবারই, তারপর তো দেখা যায়নি, তার আগেও দেখা যায়নি। এবং আরও দুটো জিনিস এখানে বলতে হবে, সেটা হচ্ছে যে যারা হোস্ট নেশন, আমার মনে আছে এটা খবরের কাগজে বেরিয়েছিল, তখন খবরের কাগজটা খুলি খেলার কাগজে যেতাম, এবং তখন বেরিয়েছিল, এটা বলা হয়েছিল ওই একটা বাজার পত্রিকার থেকে, যে অ্যাকচুয়ালি মানে আর কি, যারা হোস্ট নেশন তারা ওয়ার্ল্ড কাপ জেতে না। এটা আমি তোমাকে এরপরে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, যে শ্রীলঙ্কা খুব চার্জ আপ ছিল ফাইনাল ম্যাচে, তাদেরকে দেখে বোঝা যাচ্ছিল, এবং 276 রান বোর্ডে, 274 রান বোর্ডে তারা দিয়ে দিয়েছে, 275 ইন্ডিয়ার টার্গেট, এই টার্গেট এটাকে চেজ হয়নি কোনোদিন। এবং এই একটা প্রেশার ছিল যে আজ অব্দি কোনোদিন হোস্ট নেশন যারা ছিল তারা ওয়ার্ল্ড কাপ পায়নি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তখন যখন ইন্ডিয়া ব্যাটিং করতে নামছে তার আগে, তখন তোমার কি মনে হচ্ছিল যে এই ম্যাচটা জিততে পারে? ইন্ডিয়ার উপর ফুল ভরসা ছিল যে জিততে পারে, নাকি একটা মনে হচ্ছিল যে এত রান হয়ে গেছে, এবার চাপ হয়ে যেতে পারে, এটা চেজ হয়নি কোনো দিন? না, এটা দেখো, আমার না, আমি সত্যি বলছি, তুমি যে অ্যানালিটিক্যাল প্রশ্নগুলো করছো, তখন সেই অ্যানালাইসিস করবার ক্ষমতা আমার কম ছিল, মানে তখন আমি ওই জায়গায় যাইনি। তখন আমার কথা হচ্ছে ইন্ডিয়াকে জিততে হবে। না, তখন মন থেকে মনে যাই হয়ে যাক ভাই, ইন্ডিয়া জিতে যাবে। তখন হচ্ছে যে প্রত্যেকটা মোমেন্টে তখন এরকম ছিল যে, ধরে নাও একটা ইম্পসিবল সিচুয়েশন, সেখানেও আমি চোখ লাগিয়ে বসে আছি যে ইন্ডিয়া জিতবে।
এখনের মতো নয় যে ধরে নাও 20 ওভারে 200 চাই, হাতে 4টে উইকেট, তুমি মনে মনে বুঝে গেছো যে এই ম্যাচটা ইন্ডিয়া হারতেই চলেছে। তাও একটা তো ছোটবেলার মানে ক্রিকেট যারা ভালোবাসে তাদের তো একটা আশা থেকে যায়, সেই আশাটা নিয়ে তুমি দেখছো। এখন তো এটা যে হয়তো বা একটা মিরাকেল হলো, ঠিক আছে, কিন্তু তুমি জানো যে লজিক্যালি এটা গন ম্যাচ। তখন হচ্ছে ফুল আশা, এখনো ইন্ডিয়া ইন্ডিয়া ভাই, ইন্ডিয়া এখনো ইন্ডিয়া জিতে যাবে। এবং সেইটা আমি বলছি ওই কারণেই 11 ওয়ার্ল্ড কাপটা স্পেশাল। 11 ওয়ার্ল্ড কাপটা আর কোনোদিন সম্ভব না, কারণ 15 সময় ক্রিকেট অনেক বেশি বুঝে গেছি, 19 সময় 23 সময় ছেড়েই দাও, কিন্তু যে সময় তুমি ক্রিকেট যে কোনো কিছু বেশি বুঝে যাবে না, তখন আবেগটা ব্যাকসিট একটু একটু করে নিতে থাকে, একটু যুক্তি এগোতে থাকে, এবং তখন আর জিনিসটা সেম থাকে না। 11 টোটালি বেসড অন ইমোশন ছিল, মানে 90% বেসড অন ইমোশন। কারণ হচ্ছে আমি 11 ওয়ার্ল্ড কাপ ফাইনালে ওই আবার পেপার, খবরের কাগজ, লতা মঙ্গেশকর উপোস করছেন, এখন আপনার গুগল করে সার্চ করে নিতে পারেন, লতা মঙ্গেশকর উপোস করছেন যাতে ইন্ডিয়া ম্যাচ জেতে। তা তখন আমার মনে হলো যে লতা মঙ্গেশকর অত বয়স সে যদি উপোস করতে পারে, তাহলে আমি একটা বাচ্চা ছিলাম, আমি কেন পারবো না? আমি তখন ইয়াং, মানে তখন আমার যা বয়স 7-এ পড়ি আমি, তখনও মনে হচ্ছে যে মানে 7 মানে হচ্ছে যে আমি বড় হয়ে গেছি, ইয়াং ছেলে, মানে এরকম একটা ফিলিং আর কি। মানে তখন যে বাচ্চা সেটা তখন তো বুঝতাম না, পরে বুঝেছি যে তখন অ্যাকচুয়ালি অনেক বাচ্চা ছিলাম। কিন্তু তখন হচ্ছে তাহলে উপোস করতে কি আছে, কিছুতেই খাবো না, বাড়িতে অনেক ঝামেলা, প্রচুর ঝামেলা। এবং আমার মনে আছে যে বাবা গিরিশ পার্কে তখন অফিস ছিল বাবার, এবং ফেরার সময় বাবার একটা অফিসের কাছে খুব ভালো একটা ফিশ ফ্রাই হতো, সেটা আমি খেতে পছন্দ করতাম, বা মাঝে মাঝে আনতো, সেইটাই এনেছিল বাবা সেই দিন, এবং মাটন বিরিয়ানি এনেছিল। তখন আমরা ভাড়া থাকতাম, এই বাড়িটা নিজেদের বাড়িটা হয়নি, এবং যারা অ্যাকচুয়ালি বাড়িওয়ালা ছিল হাজরা কাকুরা, তাদের সঙ্গে আমরা বসে খেলা দেখেছিলাম, তাদের সবার জন্য বাবা এনেছিল, একসঙ্গে পুরো ফাইনাল দেখেছিলাম। এবং জোর করে আমাকে খাওয়ানো হয়েছিল, জোর করে, কান্নাকাটি হাঙ্গামা যে কিছুতেই খাবো না, আমি খেয়ে ফেললে ইন্ডিয়া হেরে যাবে, আমি আজকে এটা করেছি, পণ করেছি যে খাবো না কিছুতেই, এরকম জায়গায় ইমোশন ছিল। মানে আমি কিন্তু খেয়েছি ফাইনালের দিন, প্রথম আমি মুখে কিছু দিয়েছি হচ্ছে মানে বিকেল 5টার সময়, কারণ বাবা সেদিনকে অর্ধেক অফিস করে চলে এসেছিল ফাইনাল দেখবে বলে। 5টার সময় আমি খেয়েছি, তার আগে আমি ব্রেকফাস্টও করিনি, আমি কিচ্ছু করিনি। অতক্ষণ অবধি আমি টিকিয়ে রেখেছিলাম লড়াইটা, কারণ বাবার সঙ্গে লড়াই করাতে যেত না, মায়ের সঙ্গে লড়াই করা যায়। বাবা এসে গেছে, বাবা সকালে বেরিয়ে গেছে, তখনও বাবা বুঝতে পারেনি যে ছেলে খাবে না তো খাবেই না, বাবা বলছে ঠিক আছে কিছুক্ষণ মা বলে খেয়ে নেবে। বাবা বোঝেনি যে ইমোশনটা এই লেভেলে চলে গেছে আর কি। তো এখন কিন্তু 23-এর ওয়ার্ল্ড কাপে কিন্তু আমি সেরকম কিছু করছি। তাহলে 23-এর ওয়ার্ল্ড কাপ কি করে আমি 11 ওয়ার্ল্ড কাপের ফাইনালের থেকে তুমি 23-এর ওয়ার্ল্ড কাপের ফাইনালকে যে এগিয়ে রাখবো, আমি কি করে এগিয়ে রাখবো? এটা হেরে যাওয়া জিতে যাওয়ার ব্যাপার নয়, কিন্তু এটা খুব ব্যক্তিগত একটা ইমোশনাল জায়গা থেকে। ধর 23-এর ওয়ার্ল্ড কাপে নিয়ে জিতেও যেত, আমার আবেগটা তো সেই জায়গায় নেই, আর তো কোনোদিন সেই জায়গায় আমি নিয়ে যেতেই পারবো না আবেগটাকে, ওটা তো পসিবলই না। এবং 11 ওয়ার্ল্ড কাপে তুমি যদি দেখো আরো নানান কারণ ছিল, এই যে 274-এর কথা তুমি বললে, অ্যাকচুয়ালি কিন্তু তুমি দেখো খুব ভালো ব্যাটিং শ্রীলঙ্কা করেছিল, জয়াবর্ধনে 103 করেছিল সম্ভবত। জয়াবর্ধনের সেঞ্চুরিটা, একটা ফাইনালে সেঞ্চুরি করা না, এটা চারটিখানি কথা না, সেঞ্চুরি করাই ডিফিকাল্ট, সবসময় ডিফিকাল্ট, তখন আরও বেশি ডিফিকাল্ট ছিল, কারণ তখন বল এরকম এখনের মতো দুটো বল ছিল না, একটা বল পুরনো হয়ে যেত, নরম হয়ে যেত, একটা সময় পরে ব্যাটে বল আসা বন্ধ করে দিত, রিভার্স সুইং শুরু হয়ে যেত। রিভার্স সুইংটা এখন মোটামুটি এখন তো দেখাই যায় না, এখন অ্যাকচুয়ালি রিভার্সিং কনসেপ্টটাই নেই, লিমিটেড দেখা যায় না, এখন আর দেখা যায় না সেটা। ধরে না, আমি বলছি যে এখান থেকে রিভার্স সুইং থেকে আমি একটা খুব ইম্পর্টেন্ট ম্যাচে, আমরা অ্যাকচুয়ালি আজকে গোটা ওয়ার্ল্ড কাপটা নিয়ে আলোচনা করতে পারবো না, কিন্তু আমি একটা ইম্পর্টেন্ট জায়গা এখানে বলতে চাই, যেটা খুব বড় মোমেন্ট, যারা 2011 ওয়ার্ল্ড কাপ দেখেছে তাদের মনে থাকতে বাধ্য, মানে মনে থাকবেই শিওর শট। ইংল্যান্ডের বিরুদ্ধে, ইংল্যান্ড হচ্ছে 270 প্লাস হয়ে গেছে, 2 উইকেট পড়েছে, অ্যান্ড্রোস ক্রসের 150 হয়ে গেছে, 338 টার্গেট দিয়েছে ইন্ডিয়া, না 339 যেটা হবে, 340-এর কাছাকাছি মোট কথা। ইন্ডিয়া হেরে যায়, মানে গেছে, ম্যাচ গেছে, টিভি লোকে হয়তো বন্ধ করে দিয়েছে। আর আমার তো তখন, আমার যে এত ভালোবাসি ক্রিকেট, যে লাস্ট বল অব্দি দেখবো, একদম বল বাই বল দেখবো, তো সেইটা। আর মনে আছে যে জাহির খানকে বলে আনলো ধোনি হঠাৎ করে, এবং সেই সময় ছিল হচ্ছে ধোনির একটা স্টেটমেন্ট আছে যে জাহির খান হচ্ছে ইন্ডিয়ার বোলিংয়ে সচিন টেন্ডুলকার। এখন যেরকম বুমরাকে লোকে বল এনে দেয়, সেরকম হচ্ছে যে জাহির খানকে আনা হতো। জাহির খানকে বলো আনলো, রিভার্স সুইং হলো, ইয়েন বেল ক্যাচ দিয়ে দিল, ইয়েন বেল ভালো ব্যাটিং করছিল, এবং তার পরবর্তীতে স্ট্রস 150 প্লাসে ব্যাটিং করছে, তাকে একটা রিভার্স সুইঙ্গিং ইয়র্কার, ওই বলটা এখন চোখে ভাসে, এবং বলটা না তখন মানে আর কি কালো হয়ে গেছে, সে বলটা এমনই সাই করে ঢুকলো, মানে ওরকম ডেলিভারি, ওরকম মোমেন্টে, মানে ওই মোমেন্টটা ওই বলটাকে আরো বেশি স্পেশাল করে তুলছে। ওরকম সময় ওরকম একটা ডেলিভার করা, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হয় না, যখন দরকার পড়তে গেলে তখন গিয়ে ফ্রি কিকে গোল দিয়ে ইয়ে করে দিচ্ছে, ব্যাপারটা জাহির খানের অনেকটা সেরকম ছিল। তুমি জাহির খানের কথা যখন বললে, অ্যাকচুয়ালি আমার মনে হয় যে 2011 ওয়ার্ল্ড কাপে জাহির খান আর যুবরাজ সিং, এদের দুজনের একটা বড় অবদান ছিল গোটা ওয়ার্ল্ড কাপ জুড়ে, ঠিক আছে। মানে আমরা অ্যাকচুয়ালি কথা বলি ধোনির
ইনিংসটা নিয়ে, গম্ভীর ইনিংসটা নিয়ে, কিন্তু যেটা অ্যাকচুয়ালি বলা হয় যে বোলাররা টুর্নামেন্ট জেতায়, ঠিক আছে, এবার সেই জায়গা থেকে দেখতে গেলে জাহির খানের অনেকটা বেশি সেখানে হাত ছিল একদম। কিন্তু জাহির খান বা যুবরাজ সিংকে অতটা সেলিব্রেট করা হয় না। সেটা হচ্ছে যে এখন ধরো বোলারদেরকে যেমন সিনেমার লাইনে এখন ডিরেক্টরদেরকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, নাম উঠে আসছে, এটা 20 বছর আগে ছিল না। সেরকম ভাবেই বোলারদেরকে কোথাও একটা মানুষ ভুলে যায়। ওই সময় দাঁড়িয়ে তুমি কি ফিল করেছিলে যে এই বোলারটা মানে দেখো এনআইডিক্যাল জাহির খানের জন্য আমার লিগামেন্ট টিয়ার রয়েছে চিরকালের জন্য। সেটা তো জানি আমরা, সেটা নিয়ে পরে কোনো একদিন কথা হবে কি হয়েছিল না হয়েছিল। অতএব মানে আমার বোলিং অ্যাকশনটা পুরোপুরি জাহির খানের মধ্যে ছিল। ওই যে একটা জাম্প করা এবং তারপরে অ্যাকশন, মানে অন্যদের থেকে জাম্পটা বেশি ছিল জাহির খানের। তো আমি জাহির খানকে এত বেশি পছন্দ করতাম যে আমার বোলিং অ্যাকশনে আমি ওকে নকল করতাম লিটারেলি। তো আমি দেখেছি, আমি তো মাঠে অন দ্য ফিল্ড দেখেছি। অতএব জাহির খানের প্রতি সেই ভালোবাসা যার এতটা রয়েছে যে বোলিং নকল করছে, সে যে জাহির খান ভালো বল করলে সেটা নোটিস করবে, সেটা খুব অবভিয়াস একটা ব্যাপার ছিল। আর ছোটবেলা থেকে এরকম নয় যে শুধুমাত্র আমি যেহেতু নিজে অ্যাকচুয়ালি মানে ম্যাক্সিমাম সময় তুমি বলতে পারো যে আমি বোলিং অলরাউন্ডার ছিলাম, তুমি আমার কাছ থেকে দেখেছো আমার খেলা। তো সেখানে দাঁড়িয়ে যে আমি বোলারদেরকে আলাদা করে নোটিস করবো, গুরুত্ব দেবো, সেটা আমার দিক থেকে খুব অবভিয়াস। হয়তো আমার বয়সে অন্য ছেলেরা হয়তো শুধুমাত্র ব্যাটিং করবে, ব্যাট করবে। আমার ছোটবেলা থেকেই সেটা যে শুধু ব্যাট করবো মাঠে গিয়ে। কারণ হচ্ছে আমাদের ছোটবেলাতে হচ্ছে এরকম ছিল যে আমরা বড়দের সঙ্গে খেলতাম, অনেক বয়সে বড় ছেলেদের সঙ্গে খেলতাম, এবং আমাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে স্লিপে, যে ওখানে বলটা খুব ফাস্ট যায় না এবং সেখানে লাগবে না, আমাদেরকে নিতে বাধ্য হতো। বারণ করতো, আমরা না খেলবো দাদা, খেলবো, যে কারণে নিতে বাধ্য হতো, স্লিপে দাঁড় করে দিত। তো সেরকম একটা জায়গা থেকে আসা যে আমাদের ব্যাট পাচ্ছি না, কিছুই পাচ্ছি না, বলও পাচ্ছি না, ফিল্ডিং করে বাড়ি ফিরে। অ্যাকচুয়ালি আমাদের সময় আমরা যখন খেলতাম তখন প্রথম 7 দিন হয়তো ব্যাট বল নিয়ে এমনি খেলে গেলাম, তারপরে একদিন মনে হলো যে আচ্ছা ওই ছেলেটা রোজ খেলতে চোখটা একবার দিয়ে দিই। হ্যাঁ, ওই একবারই তোমাকে প্রমাণ করতে হতো নিজেকে, ওখানেই প্রমাণ করতে হবে যে ভাই এর পোটেনশিয়াল আছে, তাহলে তুমি হয়তো বল ব্যাট পেলে হয়তো পরে। আর যদি ওইখানে তুমি মার খেয়ে যাও তাহলে তুমি আবার কবে পাবে তার কোনো হিসেব নেই। তোমাকে খারাপ প্লেয়ার হিসেবে যে, কারণ পাড়া ক্রিকেটে কি তোমাকে খারাপ প্লেয়ার হিসেবে কনসিডার করা একবার হয়ে গেল, মার্ক পড়ে গেল মানে মার্ক পড়ে গেল, গল্প ওখানেই শেষ। সেই এবার সেইটা কোথাও একটা আমার মনে হয় যে আমাকে জাহির খানের যে বোলিং, বা তুমি যদি দেখো ফাইনালে প্রথম 3 ওভার, মানে সেখানে জাহির খানের যে দুর্দান্ত, অ্যাকচুয়ালি 3টে মেডেন ছিল জাহির খানের ফাইনালটাতে। লাস্ট ওভারে একটু মার খেয়েছিল জাহির খান। এই লাস্ট 10 ওভার শ্রীলঙ্কা একটু ভালো ব্যাটিংও করেছিল, মানে লাস্ট 10 ওভার ভালো ব্যাটিং করেছিল, কারণ ধরে নিয়েছিল পুরো ম্যাচ একদম। আমি বলছি যে অ্যাকচুয়ালি তুমি যদি দেখো 180 দিক, আমার ঠিক মনে নেই, 170 হতে পারে, সেখানে হচ্ছে তোমার যুবরাজ সিং একটা উইকেট না, হ্যাঁ, এবং সেটা একটা মারাত্মক মানে আর কি রিভিউ ছিল যুবরাজ সিং এর। মানে ওটা দেখে মনে হচ্ছিল না যে ওটা অ্যাকচুয়ালি আউট আছে, কারণ ওটা পিচ করেছিল বলটা হচ্ছে যে আউটসাইড উইকেট, মানে ওটা উইকেট লাইন। যুবরাজ কনফিডেন্ট ছিল, যুবরাজ কনফিডেন্ট ছিল, ধোনি শিওর ছিল না। এই যে আমরা ধোনি রিভিউ সিস্টেম, ডিআরএস এরকম বলা বলি করে সবাই, আমরা বলি না, সেখানে যুবরাজ সিং মানে আর কি ওটা কনফিডেন্স দেয় ধোনিকে যে তুমি নাও। আজকালকার আমরা কি দেখি যে বোলাররা এরকম ভাবে হাওয়া করছে, মানে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে বোলাররা নিজেরা উইকেট পেতে চাইছে, যে কারণে ক্যাপ্টেনকে জোর করে বলছে যে না নাও, দেয় ধুর বাবা, কোথায় বল কোথায় উইকেট। কিন্তু সেটা কিন্তু যুবরাজ সিং কিন্তু একদম মানে ওটা বিশাল। আমি এখনো বলছি যে যারা এখনো একবার গিয়ে দেখুন ম্যাচটা, ওইটা দেখলে বোঝা যায় যে যুবরাজ সিং মানে ভাই জাত প্লেয়ারের সাইন হচ্ছে এইটা, সিরিয়াস প্লেয়ারের সাইন হচ্ছে এটা, যে সে বল করেছে বলে সে চাইছে এরকম ব্যাপার না, তার কনফিডেন্সটা কোন জায়গাতে। কারণ ওটা কিন্তু মানে খুব বড় প্লেয়ারের সাইন, ওটা কিন্তু মানে বোলার কিন্তু আজকালকার অনেক বোলাররা আমি জানি যে এরকম একটা যদি জায়গা তৈরি হয়, আপিল তৈরি হয়, সে সাহস করে ক্যাপ্টেন কনফিডেন্স দিতেই পারবে না যে তুমি নাও রিভিউটা, কারণ সে নিজেই নিশ্চিন্তা পাবে কি পাবে না। আর ধোনিকেও বলতে হবে, ওটা এমন একটা সিচুয়েশন তৈরি, ধোনি কিপার হিসেবে ওই জায়গাটা দেখা সম্ভব নয় তার পক্ষে, যেটা ধোনিকে বিলিভ করতে হতো যে ভাই সামনে যা বলছে আমাকে, যুবরাজের উপরে আমি কনফিডেন্ট দেখাচ্ছি, দ্যাটস ইট, আর কিছু নয়। তারপরে জাহির খান একটা উইকেট পেয়ে যায়, পরপর 2টো উইকেট পায়। সেখানে না আমার মনে হয়েছিল যে ম্যাচটা হয়তো অনেক তাড়াতাড়ি আর কি, আমার মনে আছে কিছুটা ইন্ডিয়ার দিকে চলে এলো, হ্যাঁ, আমি ওটা একটা এরকম একটা ফিলিং পেয়েছিলাম। তারপর জয়বর্ধনে যেরকম ব্যাটিং করলো এবং লাস্টে পেরেরা যেরকম ব্যাটিং করলো, থিসারা পেরেরা বলে একটা প্লেয়ার ছিল, পেরেরা এসে সম্ভবত মানে ভালো 200-250 স্ট্রাইক রেটে মনে হয় খেলে দিয়েছিল, মানে লাস্ট বেশি সেটা মনে নেই, খুব বেশি বল খেলেনি, কিন্তু মানে আমার মনে আছে যে ওটা ইনিংসটা ফিনিশ করেছিল 6 মেরে, এবং সেটা একটা মোমেন্টাম ওদেরকে দিয়ে দিয়েছিল। সেই জিনিসটা মানে আর কি মোমেন্টাম দিয়ে দিয়েছিল। এবং তখন না কমেন্টেটর মিড ইনিংসে বলা বলি করছিল যে 274-75 কখনো চেজ হয়নি। ইনফ্যাক্ট আপনারা যদি দেখেন এখনো অবধি কোনো আইসিসি ইভেন্টের ফাইনালে 275 চেজ হয়নি। ইন্ডিয়ার ওটা যে করা, ওটা হচ্ছে হাইয়েস্ট এভার এখনো ক্রিকেটের ইতিহাসে, এখনো সেই রেকর্ড 14 বছর পরেও অক্ষত, আগে তো হয়নি পরেও হয়নি। তাহলে সেটা কত বড় জয় ছিল, মানে অ্যাকচুয়ালি ইন্ডিয়া চেস করে ফেলেছে সেটা গৌতম গম্ভীরের ইনিংসের জন্য, ধোনির ইনিংসের জন্য। জিনিসটা দেখিয়েছে খুব ইজি, যে অনেকটা ক্যাজুয়ালি অনেকটা চেষ্টা হয়েছে, কিন্তু খুব যে একটা টেনশন তৈরি হয়েছিল
যখন সচিনের উইকেট পড়ে যায়, আমার মনে আছে যে আমি বাজি নিয়ে মিড ইনিংসে আমি বাজি কিনতে বেরিয়েছি, মানে আপনার কনফিডেন্স ভাবুন, চেজ হয়নি বলছে সেখানে আমি বাজি কিনতে বেরিয়ে গেছি যে যেমন এইটা আমি জানি, তুমি বাজি যখন কিনতে বেরিয়েছিলে সেই সময় সেহবাগের উইকেটটা পড়ে যায়। আমি যখন বাজি কিনে ফিরছি তখন আমাকে চাবি খুলতে এসছে, তখন ওই দাদা ছিল একটা, সেই দাদা বলছে যে সেহবাগ আউট হয়ে গেছে। আর আমি তখন সবে উঠেছি, তখন আমি দেখছি সেহবাগ রিভিউ নিয়েছে। আর তখন আমি এই বিষয়গুলো বুঝতাম না যে মানে সেহবাগের এই রিভিউটা নেওয়া উচিত ছিল কি উচিত ছিল না, তো বেশি ক্রিটিক্যাল ছিলাম না এই প্লেয়ারদের ব্যাপারে। ইন্ডিয়ান প্লেয়ার আমার ভাই সেহবাগ আমার পছন্দের প্লেয়ার, এরকম ব্যাপার আর কি। এখন যখন দেখি আমার মনে হয় যে ওই রিভিউটা কে নেয় ভাই, ওয়ার্ল্ড কাপ ফাইনালে ওই রিভিউটা যদি এখন কেউ নেয়, এখন অনেক বেশি অ্যানালিটিক্যাল হয়ে গেছে বলে তোমার মনে হচ্ছে, ওই দিনে মনে হয়নি। না, ওই দিনে একেবারে মনে হয়নি, কিন্তু যদি এখন ফিরে যাও তোমার মনে হবে যে এই রিভিউটা, বলটা পিচ করছে একেবারে পুরো মিডল স্টাম্পে কি লাগছে, সচিন টেন্ডুলকার উল্টো দিকে রয়েছে, সে কিছু বলছে না, কেন বলছে না? মানে পরে যদি তোমার ধরনের রিভিউ দরকার পড়তো, আর যদি সেহবাগের ওই রিভিউ নিয়ে নেওয়ার জন্য ইন্ডিয়া মানে স্ট্রাগল করতো একটা ভুল সিদ্ধান্তে, ইন্ডিয়া ম্যাচটা হেরে যেত, তাহলে কি হতো তুমি ভাবো তো? এটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল ভাই, আমরা 28 বছর পরে জিতেছি, তারপর জিততে পারছি না, মানে তাহলে কি হতো? তাহলে মানে 1983 পরে এখন আমরা ওয়ার্ল্ড কাপ ছাড়া থাকতাম। মানে তুমি এই ব্যাপারগুলো ভেবে দেখবে না, তোমার মানে তুমি আকাশ থেকে পড়বে যে ভাই কি করেছিল ওটা সেহবাগ। সেহবাগ আমি বলছি, কিন্তু সেহবাগ প্রথম ম্যাচটাই বাংলাদেশের এগেনস্টে সে এত বড় ইনিংস মেরেই যাচ্ছে, আর সেহবাগ মারা শুরু করলে ভাই অন্য লেভেলের ব্যাটসম্যান ছিল। আর কোহলিও সেই ম্যাচটাতে বাংলাদেশের বিরুদ্ধে খুব ভালো খেলেছিল, এবং যেটা সেহবাগ করতে পেরেছিল সেটা খুব অদ্ভুত লাগে এখন ভাবলে। প্রত্যেকটা ম্যাচে 4 মেরে শুরু করছে, আর খুব এফোর্টলেসলি খেলতো, মানে দেখে আমার ঠিক আছে, কোনো ব্যাপারই না, ওর কাছে কোনো ব্যাপার না। সেহবাগ চিরকালই দেখো, তোমার একটা টিম, সেখানে সেহবাগ টেন্ডুলকার ওপেন করছে, গম্ভীর ফার্স্ট ডাউন রয়েছে, হ্যাঁ বিরাট কোহলি আছে সেকেন্ড ডাউন, যদিও তখন বিরাট কোহলি মানে আমরা বিরাট কোহলি সবে জাস্ট, হ্যাঁ তখন বিরাট কোহলি হচ্ছে যে এই ইয়ং ক্রিকেটারটা প্রমিসিং, এ ভালো খেলে, কিন্তু এ গোট নয় বিরাট কোহলি। তখন বিরাট কোহলি ব্যাট করতে নামে আলাদা করে একটা হাই দিচ্ছে এরকম ব্যাপার না, তখন সেটা সচিনের সঙ্গে হচ্ছে, ধোনির সঙ্গে হচ্ছে, সেটা যুবরাজ সিংয়ের সঙ্গে হচ্ছে, সেটা কোহলির সঙ্গে হতো না। কিন্তু কোহলির ওই ইনিংসটা তুমি যদি ফাইনালে দেখো, কোহলি অ্যাকচুয়ালি খুব ভালো গম্ভীরের সঙ্গে পার্টনারশিপটা বিল্ড করছিল, মানে দুজনে একদম পারফেক্ট প্লেয়ার। একটা ইনিংস বিল্ড করার জন্য যে ধরনের টেম্পারামেন্ট লাগে, তুমি গৌতম গম্ভীরের টেম্পারামেন্ট হচ্ছে, আমরা সকলে জানি যে ভাই টেম্পারামেন্ট অন্য লেভেলের, সেই জিনিসটা বিরাট কোহলির, সে তো আমরা মানে এখন বুঝতে পারি। ব্যাটিং সেই জিনিস তখন ছিল না, তখন ভালনারেবল, তখন মনের মধ্যে টেন্ডুলকার আউট হয়ে গেছে, কারণ তখন একটা ইন্ডিয়ানদের ছিল, ধর এই ব্যাটিং লাইনটা প্রচণ্ড স্ট্রং, কিন্তু তখন একটা ছিল যে টেন্ডুলকার আউট হয়ে গেলে না, মানে আমার মনে আছে আমার বাবাটা টেন্ডুলকার আউট হয়ে গেছে মানে যেন একটা মানে বিষণ্ণতা চলে যাচ্ছে, কারণ তারা দেখেছে যে টেন্ডুলকার আউট হয়ে গেলে ইন্ডিয়া হেরে যায়, এরকম ভাবে বহু বছর পার করেছে ইন্ডিয়া। তারপরে ধরে নাও একটা দ্রাবিড় এসেছে, একটা গাঙ্গুলি এসছে, সিনারিও চেঞ্জ হয়েছে, কিন্তু ওই ফেসটা ছিল, এবং মানে সেটা কোথাও একটা আমার মনে হয় যে শুধুমাত্র আমার বাবা মানে ওই জেনারেশন সবাইকে ওই পীড়াটা দিয়েছে সেখানে, এবং যেভাবে মানে সচিনের উইকেটটা যখন পড়ে যায় তখন আমার প্রেশার হয়ে গেছিল, তখন আমার ভয় লেগেছিল। তারপরে যে আমার ওটা ছিল না, কিন্তু যে সচিন মানে আর কি, যে সচিন আউট হয়ে গেছে মানে ইন্ডিয়া, মানে সচিন আউট হয়ে গেলে ইন্ডিয়া ম্যাচ হেরে যায়, কারণ আমি ওইটা দেখিনি, ওটা আমার বাবারা দেখেছে, কিন্তু আমার ওই ভয়টা মানে কোনো কারণে আমার ভয়টা ছিল, কারণ সচিন ওইবারে না খুব ভালো খেলছিল, তুমি যদি দেখো প্রচুর মানে সব থেকে হাইস্ট রান রেটা বলতে সচিন টেন্ডুলকারই ছিল, হ্যাঁ, এবং সেটা কোথাও একটা চাপ দিয়েছিল। টেন্ডুলকার থাকলে না মানে এত কনফিডেন্ট দেখাতো, একটা ভরসা থাকতো। ও যখন উইকেটে পড়ে গেল তখন খুব প্রেশার হয়েছিল, এবং গৌতম গম্ভীরের কমিটমেন্টের কথা এখানে আমি বলবো, যখন ওরা একটা ডাইভ দেওয়া রয়েছে, যে কারণে ওর দেখবে আইকনিক ছবি একটা যে ওর গায়ে মাটি লেগে রয়েছে, তো সেইটা গৌতম গম্ভীরের যে প্যাশন, যে ভালোবাসা ক্রিকেটের প্রতি, কারণ গৌতম গম্ভীর ওই ডাইভটা তুমি মানে দেখো, ডাইভ অনেকেই দেয় উইকেট বাঁচানোর জন্য, আগেও হয়েছে, পরেও হয়েছে, চিরকাল হবে, আগামী দিনে আমরা দেখতে পাবো। ওই ডাইভটা ওয়াজ সামথিং এলস। গৌতম গম্ভীর যে ঝাপটা দিয়েছিল, ওই ঝাপটা দিতে ভাই ব্যথা লাগে শরীরে, তুমি যতই প্লেয়ার হও, তোমার ফিটনেস রয়েছে, তুমি জানো কিভাবে ডাইভ দিলে তোমার শরীরে লাগবে না, এগুলো সব টেকনিক রয়েছে 100%। মানে অ্যাকচুয়ালি দেখে বোঝা যায় ওটা যে আমাকে এনি হাউ এটা ঢুকতেই হবে। ওই ডাইভটাতে যতটা মানে কি বলে ওটাকে, মানে স্লাইড করেছিল যতটা গৌতম গম্ভীর, ওটা আনপ্যারালাল। ওটা তুমি যদি এখন ফিরে গিয়ে দেখো, তুমি পরিষ্কার বুঝতে পারো ওটা আউট ছিল। গৌতম গম্ভীর ডাইভটা না দিলে ওটা আউট ছিল, জোর করে গৌতম গম্ভীর জোর করে নিজের উইকেটটা বাঁচিয়ে নিয়েছে। আর ওই জায়গায় যদি আউট হয়ে যেত গৌতম গম্ভীর, কেউ জানে না যে কি হতো। গৌতম গম্ভীর ইনিংসটা এত বেশি ইম্পর্টেন্ট ছিল। আমি জানি তুমি একটা কোয়েশ্চেন হয়তো করবেই, যে অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা না করলে আর কি করা উচিত, সবাই যেটা জানতে চায় ধোনির 91 না গম্ভীরের 97।
বেসলেস আর্গুমেন্ট একটা তৈরি হয়ে গেছে ওভার দিয়ে। সেটার কারণটা কোথাও একটা, আমার মনে হয় যে গৌতম গম্ভীর একজন এমন প্লেয়ার যে সেঞ্চুরি করেছে, বিরাট কোহলিও সেই ম্যাচে সেঞ্চুরি করেছে, বিরাট কোহলি ফার্স্ট সেঞ্চুরি বলে সে বিরাট কোহলিকে ডেকেছে যে এই ম্যান অফ দ্য ম্যাচটা তোমার। এইটা অনেকে হয়তো জানে না এটা, ঠিক আছে, এবং সেটা আমার মানে লাইভ দেখা মোমেন্ট, এগুলো আমি সব লাইভ দেখেছি, মানে এটা ওই পরে ভর্তিতে ফেসবুকে ভাইরাল হয়েছে ওরম ব্যাপার নয়, আমি লাইভ দেখেছি এগুলো। এবং সেইটা আমার মনে হচ্ছে যে ধোনি যদি, মানে এখন আর মনে হয় মানে এটা এটা মানে তার মানে ধোনি করে দেওয়া উচিত ছিল, মানে এই বলছি না যে ধোনি করেনি, কিছু ভুল করেছে, কেউই করে না। গৌতম গম্ভীর একবার করেছিল, ওরকম কে করে যে তুমি ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছো অন্য কাউকে ডাকছে, কেউ করে না। কিন্তু আমার মনে হয় যে ওই দিনটা যদি করে দিত তাহলে এই যে এত বড় ডিবেট, এত লড়াই, এত সংঘর্ষ, অ্যাকচুয়ালি কি সবকিছু এন্ড হয়ে যেত। মনে হয় না দুটোই সেমলি ইম্পর্টেন্ট ছিল, প্রচন্ড ইম্পর্টেন্ট। কারণ দেখো কোনো একজন যদি না করতে তাহলে হতো না, মানে হতো না। এটা কি করে হতো? একজন 91-97 এত বড় রান তো যেখানে মানে একজন না করে দিলে এটা সম্ভব ছিল হতো না। দুজনেরই সেম ইম্পর্টেন্স ছিল। দেখো 6 রান গম্ভীর এগিয়ে আছে বলে গম্ভীরের পাওয়া উচিত ম্যান অফ দ্য ম্যাচ, এইটা আমার আর্গুমেন্ট নয়, আমার লজিক এটা নয়। আরে আমার লজিকটা মানে আমি মনে করি দুজনেই সেখানে ম্যান অফ দ্য ম্যাচ কোথায় ডিজার্ভ করে। আমার মনে হয় যে গম্ভীর ইনিংস বিল্ড করা সবসময় টাফ, তুই ফ্ল্যাশি শটস খেলতেই পারো, ইনিংস বিল্ড করা যখন 2 উইকেট পড়ে গেছে, ওই সিচুয়েশনে গম্ভীর ইন ছিল, সেখানে কোহলি বাচ্চা ছেলে ছিল, সেখানে গম্ভীরই পথ প্রদর্শক, সে নিয়ে গেছে। তবে গিয়ে ধোনি 110-এর পরে যখন উইকেট পড়েছে তবে ধোনি এসছে গেল, এই হচ্ছে গম্ভীরের অবদান, গম্ভীরের সঙ্গে ধোনির পার্টনারশিপে গম্ভীরের অবদান। কিন্তু ধোনির আবার একটা তুমি দেখবে যে ওয়ার্ল্ড কাপ ফাইনালে একটা ব্যাটসম্যান যে কনফিডেন্স দেখাচ্ছে, যে ধরনের শট খেলছে, মুরলীধরনকে যে ধরনের কনফিডেন্সের সঙ্গে খেলছে, যেরকম পয়েন্টের উপর থার্ড ম্যানের উপর যেরকম 6 মেরে দিচ্ছে কাট করে, এবং সেই কাট করবার সময় যেভাবে তার বডি পোস্টার যেভাবে জাম্প করছে সে অসাধারণ। এবং ধোনি কন্টিনিউ রানার বলটাকে মেনটেন করে রেখেছিল, কখনো মানে গ্যাপ বড় হতো না 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 না। এবং মানে সেইটা না, মানে তুমি ওটাকে জাস্ট একটা ফ্ল্যাশ ইনিংস বলতে পারবে না। যে ধরনের শট ধোনি ওই ইনিংসে খেলেছে, বা ধোনির সেই আইকনিক 6, কিছু জিনিস না, মানে কিছু জিনিস কি বলবো, ধরে নাও বিরাট কোহলি সে যখন একটা 6 মারছে হ্যারি শ্রফকে, কোহলি ডাউন দি গ্রাউন্ড আউট, হর্ষা ভোগলে যখন কমেন্ট্রি করছে, ওই মোমেন্টে যে ওই শটটা মারছে না, মানুষের তার কথাই মনে থাকবে, বা মানুষ মনে করবে যে এই বোধহয় হিরো। সেটা গৌতম গম্ভীরের দোষ না, মানে গৌতমের মানে আমি মানুষের সেটা দোষ কি তুমি বলবে যে গৌতম গম্ভীরকে আমরা অতটা সেলিব্রেট করি, ধোনিকে যতটা মানে পপ কালচার। অ্যাকচুয়ালি দেখো উইনিং শট যে মারে না, মানে এটা একটা ইয়ে থাকে যে উইনিং শটটা কিরকম বলো তো, উইনিং শটটা হচ্ছে ওরকম একটা 6, এবং 6 মারার পরে ধোনি যে ব্যাটটা ঘোরায়, সুনীল গাভাস্করের একটা স্টেটমেন্ট রয়েছে যে ধোনি ওইরকম 6টা মারছে, মেরে এরকম ব্যাটটা একটু হোল্ড করছে, হোল্ড করার পরে তারপর ব্যাটটা এরকম ভাবে ঘোরাচ্ছে, ওইটা সুনীল গাভাস্কর হচ্ছে মারা যাওয়ার আগে সে ওটা দেখে যেতেছে। সুনীল গাভাস্কর হচ্ছে লেজেন্ড অফ অল টাইম, যে হেলমেট ছাড়া ওয়েস্ট ইন্ডিজের এরকম ফাস্ট বোলারদেরকে খেলেছে। মানে সুনীল গাভাস্কর, মানে যারা সুনীল গাভাস্করকে দেখেছে তারা তাদের মানে সামহাউ তাদের টেন্ডুলকারকেও তারা অতটা এনজয় করেন, যারা মানে যেমন ধরো যারা টেন্ডুলকারকে দেখে তারা কোহলিকে অতটা, এটা জেনারেশনাল থিং মেবি। কিন্তু সুনীল গাভাস্কর, মানে আমি অন্তত পক্ষে গাভাস্করকে সেই জায়গাটা দিই যে ভাই গাভাস্কর কিছু একটা বলছে, আমার ওপিনিয়ন অনেক ক্ষেত্রে ম্যাচ করছে না গাভাস্কর ওপিনিয়নের সঙ্গে, কিন্তু আমি ওই জায়গাটা দিই গাভাস্করকে যে ভাই ও বলছে, মানে কপিল দেব বলছে, মানে মেবি হয়তো আমি হয়তো কম বুঝছি, হয়তো এটা ওর ভাবনাটাকে নিয়ে একটু ভেবে দেখার আমার দরকার আছে। অ্যাকচুয়ালি মোটামুটি খুব ভুলভাল কিছু এমন বলেও না, যেটা বলে ধরে না ওপিনিয়ন ম্যাচ করো না কিছু, হ্যাঁ সেটা হতে পারে। যেমন আমার গাভাস্কর প্রতি আর ক্রিটিসিজম আছে, ধোনিকে কখনো ক্রিটিসাইজ কিছুই বলে না। অ্যাকচুয়ালি শুধু গাভাস্কর ক্রিটিসাইজ করে কি লাভ, এটা তো ধোনি কেউই কিছু বলে না। হ্যাঁ মানে গাভাস্কর আমি দেখেছি কোহলিকেও ক্রিটিসাইজ করে, কিন্তু ধোনিকে করে না। আমি জানি না সবাইকে ক্রিটিসাইজ করে, ধোনি ছাড়া কি দুর্বল দিক ধোনির প্রতি ওর আমি জানি না। আমি টেন্ডুলকারের ব্যাটিংও দেখেছি, গাভাস্কর কমেন্ট্রি করছে, সেখানে টেন্ডুলকার একটা হয়তো একটা বাজে শট খেলে ফেলেছে, যেটা টেন্ডুলকারের থেকে এক্সপেক্টেড নয়, সেখানে গাভাস্কর অ্যানালাইজ করছে যে কেন ওটা খারাপ শট। আমি দেখেছি ছোটবেলায় এই জিনিস, ধোনিকে করে না। আমি জানি না কেন এটা। তুমি দেখবে সিএসকে এর ম্যাচে গাভাস্কর বাচ্চাদের মতন ছুটে যাচ্ছে ধোনির কাছে এবং ধোনির থেকে সাইন নিচ্ছে, সেই কথা যখন কথা বলছে টিভি চ্যানেলে বসে সেটাকে নিয়ে, তখন ও কেঁদে ফেলছে। আমি জানি না কেন ধোনির প্রতি ও কি ওয়ার্ল্ড কাপ দিয়েছে বলে। আসলে গাভাস্কর, কপিল দেব, এদের না, কপিল দেবও দেখবে সেদিন কেঁদেছিল যেদিন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ পায়। এদের না, এরা ওয়ার্ল্ড কাপ জেতার পরে না এরা ওয়েট করেছে যে কবে আসবে, আবার একটা ওয়ার্ল্ড কাপ আসবে, সেটা না ওরকম ধোনি ক্যাপ্টেন হিসেবে দিয়েছে, তো মেবি হয়তো সেটার জন্য কপিল দেব, গাভাস্কর এরা ধোনির প্রতি একটু দুর্বল। তবে আমার মনে হয় যে ওই ডিবেটটাকে না ধোনি যদি বুঝতো যে এত কাণ্ড হবে, অ্যাকচুয়ালি আরো একটা জিনিস আছে যে ওই 6টা মারার পরে হ্যাঁ ধোনি ফিনিশেস অফিস সাইড, এইটা না জানা ওটা মানে হাই দেয়, এলিভেশন, মানে জুড়ে গেছে। এটা সাউথ ইন্ডিয়ান সিনেমা যেটা হয় না,
যে হিরোকে ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে, সেখানে হিরো পা পড়ছে। অ্যাকচুয়ালি মানে তুমি যদি বন্ধ করেও শটটা দেখো, তোমার না মনে পড়ে যাবে যে পিছনে কমেন্ট্রিটা ঠিক আছে শাস্ত্রী, ঠিক আছে, অটোমেটিক্যালি চলে আসবে। গ্যারি কাস্টে এরকম ভাবে হাত তুলে দিচ্ছে, মাথাটা আকাশের দিকে তাকিয়ে সবাই ড্রেসিং রুমে সেলিব্রেট করছে। তো ওটা না মানে ওয়ার্ল্ড কাপ 2011 ভাই আমার মানে আমি বলছি কি ওটা ইন্ডিয়া হয়তো এরপরে ওয়ার্ল্ড কাপ জিতবে, আমি জানি না যে এরপরে ইমোশনটা কিরকম হবে। হয়তো এরকম হতে পারে যে এত বছর ওয়েট করতে হলো, হয়তো কথা 27ও পেলো না, 31ও পেলো না, 35-এ পেলো না, 39-এ কি পেলো, কথার কথাই বলছি, বুড়ো হয়ে গেছি। সেই সময় হয়তো আবেগ আবার কাজ করা শুরু করলো যে এত বছর ওয়েট করেছি একটা ওয়ার্ল্ড কাপের জন্য, আমি জানি না হয়তো কাজ করবে। কিন্তু ওই ছোটবেলার ওই যে ব্যাপারটা, ওই যে প্রথমবারের জন্য যে বিষয়টা, আরো বিষয়টা ছিল তার কারণ হচ্ছে আজকের দিনে মানে আজকের দিনে যদি শ্রীলঙ্কার সাথে ফাইনাল থাকে, আজকে শ্রীলঙ্কার সাথে ফাইনাল মানে তখন শ্রীলঙ্কা আজকে শ্রীলঙ্কার মধ্যে মানে আকাশ পাতাল পার্থক্য। মানে এখন মনে হয় ইন্ডিয়ান অনেক স্ট্রং টিম। এখন কি বলতো শোনো, ইন্ডিয়া যখন, আমি বলছি কি যে ব্যাপারটা যখন আইপিএল চলে এসছে, প্রচুর ক্রিকেট, তোমার ফ্র্যাঞ্চাইজি জিতলেই, আমি জানি না এটা বলা ঠিক হচ্ছে কিনা, কিন্তু ফ্র্যাঞ্চাইজি জিতলেও মানুষ খুশি। তারা ওয়ার্ল্ড কাপ হেরে গেছে, ও ঠিক আছে, ওই বছর তো আমার ফ্র্যাঞ্চাইজি জিতে তো গেছে আইপিএলে, অনেকে খুশি হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। মানে পাবলিক তো ভুলে যাচ্ছে, এটা পাবলিকেরও দোষ নয়, ভুলিয়ে তো দেয়া হচ্ছে। এত বেশি ক্রিকেট হলে কি করে হবে? আমরা তখন ইন্ডিয়া ওডিআইতে একটা সিম্পল একটা পাকিস্তানের এগেনস্টে ম্যাচ হারলে সেটাতে আমরা দুঃখ পেয়ে যেতাম, খেতে কষ্ট হতো, মানে গলা ভারী হয়ে গেছে, খেতে কষ্ট হতো। সেই আবেগ তো আর এখনকার ছেলে মেয়েদের মধ্যে কাজ কি করে করবে? তারা তো প্রচুর ম্যাচ, এই শেষ হচ্ছে ওই শুরু হয়ে যাচ্ছে, ওই শুরু হচ্ছে এই শুরু, এরকম ভাবে তো হবে, কি করে ওই আবেগ কাজ করবে? তো সেইটা আমার মনে হয় যে মানে ওয়ার্ল্ড কাপ মানে তোমার মনে হয় যে এখন আইপিএল অনেক বড় একটা কম্পিটিশন হয়ে গেছে, ওয়ার্ল্ড কাপ এখন আর সেই এন্টারটেনিং কম্পিটিশনটা নেই। আমাদের ছোটবেলাতে 2011 ওয়ার্ল্ড কাপে সেই জিনিসটা, কারণ আইপিএল তখন অতটা বারবারন্ত হয়নি, তখন হচ্ছে ওয়ার্ল্ড কাপই হচ্ছে সব থেকে বড় টুর্নামেন্ট, আর সেটা 4 বছর বাদে আসে, সেটা আমরা ফিল করতে পারতাম। তখন যে এরকম বেশি খেলাও হতো না, খুব যে বেশি খেলা এখন কি প্রত্যেক বছর একটা আইপিএল চলে এলে তখন 4 বছর বাদে ওয়ার্ল্ড কাপ যে আসছে, সেটা 4 বছর পরে আসছে, সেই ফিলটাই তুমি পাচ্ছ না, সেই ভাইবটাই তুমি পাচ্ছ না। তখন ছিল হচ্ছে ওই ভাইবটা যে ভাই 4 বছর পরে ওয়ার্ল্ড কাপ মনে হতো একটা বিগ ম্যাচ, যে এইটা হচ্ছে আসলে এইটা আমাকে এইটা জিততে হবে, বাদ বাকি তুমি যা করো না করো, এটা আমাকে জিততে হবে। ওই ফিলটা তখন পাওয়া যেত, এবং সেটাই একটা এলিভেশন থাকতো, মানে পুরো টুর্নামেন্টটাই কেন্দ্র করে। যুবরাজ আমার মানে দেখো পাকিস্তানের যে ম্যাচ, আমি এগুলো ছোট্ট করে দুটা টুর্নামেন্ট নিয়ে দেখুন, একটা ম্যাচ নিয়ে আলোচনা করছি, সেটাকে কেন্দ্র করি এত কথা। মানে তুমি দেখবে যে পাকিস্তানের সঙ্গে যে ম্যাচ, সেখানে টেন্ডুলকারের ক্যাচ পাকিস্তান কতবার ফেলছে, মানে টেন্ডুলকারের ক্যাচ পড়ছে আর ধুপুক ঠিক আছে, মানে এরকম ভাবে আর কি গোটা সেমিফাইনাল দেখেছি। কতবার যে ক্যাচ ফেলেছে পাকিস্তান মানে ওই ম্যাচটা জিতেই যেত বোধ হয়। ওটা মানে তেন্ডুলকারের ক্যাচ ওরা ফেলে মানে ওরা ডিজার্ভই করে না। তুমি যদি ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে ক্যাচ ফেলো সচিন টেন্ডুলকারে, তাহলে তুমি কি জিতবা? তাহলে তুমি জিতোই না, তাহলে তোমার খুব বাজে ছিল সেটা। যাই হোক, ফেলেছিল আমাদের কপাল, ফেলেছিল ভালোই হয়েছে, বাজে ভালোই ছিল। আর সেখানে তুমি যদি দেখো যে জিতে গেছি আমরা, মানে একটা সময় তো পাকিস্তান জিতে যাচ্ছিল, 125-এ 2, 260 না 61 টার্গেট ছিল, মোহালিতে খেলা ছিল আর মনে আছে। আর তখন মোহালি একদম গ্ল্যামারাস মাঠ ছিল না, মানে সবুজ, সে ঘাসও ওই রকমই সবুজ, মানে নামেই সবুজ, মানে মরা একদম, মানে আউটফিল্ড পুরো। তো সেখানে 125-এ 2 আর কিছু রান বাকি, পাকিস্তান ভালো ব্যাটিং করছে, চাপ হয়ে গেছে, হঠাৎ করে যুবরাজ সিং এলো, সে ধোনি যুবরাজ সিংকে আনলো। আর যুবরাজ সিং হচ্ছে মানে ওটা গোটা টুর্নামেন্ট জুড়ে করেছিল। যুবরাজ সিং এলো, উইকেট নিয়ে চলে গেল, আর সঙ্গে ম্যাচ ঘুরে গেল। ওই যে পাকিস্তানের শুরু হলো, কোলাপস করতে থাকলো, এবার হঠাৎ করে জিতে গেছি, আনন্দ মানে মনে আনন্দ লেগে গেছে, মানে একদম ফুল ফেদে আনন্দ লেগে গেছে। সেখানে মিসবাহ হলো টানা আরম্ভ করলো, হঠাৎ করে দেখছি তখন এরকম মনে হচ্ছে মিদা মারছে, ঠিক আছে, সে ও জিতে গেছে। আর কত মারবি, মারতে দেখি বেশি বাকি নেই, 2 ওভারে 31 বাকি ছিল আমার যতটা এখন মনে পড়ছে, আমার ঠিক ভুল হলে আমাকে করবেন। সেই সময় দেখছি মানে ওরা খেলে যাচ্ছে। তখন না মনে পড়ে যাচ্ছে যে 2007-এর ওয়ার্ল্ড কাপটা, ওটাও তো লাইভ দেখেছি, কিন্তু T20 ওয়ার্ল্ড কাপের একটা নিজস্ব, সেটা নিয়ে একটা আলাদা দিনে আলোচনা হবে। এখানে এটা বলে দিচ্ছি, 11 ওয়ার্ল্ড কাপ মানে 7-এর ওয়ার্ল্ড কাপের মানে T20 ওয়ার্ল্ড কাপের সঙ্গে ওটার কোনো তুলনা করলে চলবে না, 11 ওয়ার্ল্ড কাপ অনেক বড়। তো সেখানে মানে ওই মিসবাউলকে ওইটা মনে পড়ে যাচ্ছে যে মিসবাউল 7-এর ওয়ার্ল্ড কাপ নিয়ে চলে প্রায় জিতিয়ে দিচ্ছিল। 7-এর ওয়ার্ল্ড কাপও সেম জিনিস, মিসবা একা টেনে নিয়ে চলে গেছিলো, এবং সেখানে ওই ওরকম করে ওই চামচ মারে, আর শ্রীশান্ত ক্যাচটা ধরে নেয়, ঠিক আছে, এবং ক্যাচটা ধরে নিয়ে আকাশে ছুঁড়ে মারে বল। তো ওটা মনে পড়ে যাচ্ছিল, সেবার তো পার পেয়ে গেছিলাম, এবার মিসবাউল পার পেতে দেবে তো নাকি একা জিতিয়ে নিয়ে বেরিয়ে যাবে। তো
তো সেই রকম একটা মানে সেমিফাইনালটা খুব টাফ ছিল। অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটা তো আমি বলবো সব থেকে ডিফিকাল্ট ম্যাচ ছিল, সব থেকে ডিফিকাল্ট ম্যাচ। তার কারণ ইন্ডিয়াকে চেস করতে হচ্ছিল এবং সেখানে ধোনির উইকেটটা অনেক আর্লি পড়ে গেছিল। পুরো জিনিসটা ছিল যে যুবরাজ সিং এর রায়নার ওপরে। আর তখন যুবরাজ সিংকে সেবার এত ভালো মানে কি টপ অর্ডার খেলেছিল যে রায়নাকে খুব বেশি যে পারফরমেন্স দিতে হচ্ছিল, বড় ইনিংস খেলতে হচ্ছিল সেরকম নয়। রায়না অ্যাকচুয়ালি পাকিস্তান ম্যাচে বোধহয় ভালো খেলেছিল আমি যতদূর এখন মনে পড়ছে, এবং অস্ট্রেলিয়া ম্যাচেও রায়না ভালো খেলেছিল। অস্ট্রেলিয়া ম্যাচে কোথাও একটা ভয় লাগছিল যে রায়না খুব বেশি মিডলে থাকেন, খুব বেশি ব্যাট করেনি, মানে তখন মিডলে থাকেনি বুঝতাম না, কিন্তু মানে আর কি মানে খুব বেশি ব্যাট করতে দেখিনি এই টুর্নামেন্টে। এবং সেখানে যুবরাজ সিং ভালো খেলবে এটা একটা কনফিডেন্স ছিল, কিন্তু ধোনির উইকেটটা আলি চলে যাতে এবার যুবরাজ যায় না, যদি পড়ে যায় তাহলে গেল, এরকম একটা সিচুয়েশন। তখন ওরা জিতিয়ে দেয় এবং যুবরাজ সিং লাস্টে গিয়ে ড্রাইভ মেরে তখন ব্রেকলি মাথা ফেটে গেছিল, এবং ড্রাইভ মারার পরে এরকম বসে পড়ে হাঁটু গেড়ে, বসে পড়ে এরম করে মানে আকাশের দিকে তাকে চেঁচায় ব্যাট নিয়ে। তো সেই সিনারি এই ছবিটাও একটা আইকনিক ছবির মধ্যেই পড়ে, খুব আইকনিক ছবি এগুলো। কেউ খেলা না দেখলে এই ছবিটা হয়তো দেখে। ওটা বোধহয় মোতেরাতে হয়েছিল বোধহয় ম্যাচটা, ওই কোয়ার্টার ফাইনালটা যতদূর আমার মনে পড়ে। মোতেরা, তারপর মোহালি, তারপরে হচ্ছে কি মুম্বাই, একদম দিয়ে সব কিছু। তো এই হচ্ছে মানে জার্নি। এবং ইংল্যান্ডের ম্যাচটা খুব ভাইটাল ছিল। সাউথ আফ্রিকার এগেনস্টে ইন্ডিয়া হেরে গেছিল। ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে যুবরাজ সিং খুব ভালো খেলেছিল, যুবরাজ সিংয়ের সেঞ্চুরি ছিল যতদূর আমার মনে পড়ে। তো যুবরাজ সিং, জাহির খান, মুনাফ পাটেলকে তুমি কি করে বলবে? মুনাফ পাটেলে পাকিস্তানের কিন্তু সেমিফাইনালে ভীষণ ভালো বোলিং ছিল। পুরো টিমটারই না একটা মানে কি গুরুত্ব ছিল, পুরো টিমটারই একটা ইম্প্যাক্ট ছিল। ধোনি ওটা এতে সেরকমভাবে মানে একটা হাফ সেঞ্চুরি ছিল না, ধোনিকে বোঝাচ্ছিল টাচে রয়েছে, কিন্তু বলছি টপ প্রচণ্ড ভালো ব্যাটিং করছিল। তো ধোনি যে খুব শিগগিরই ব্যাটে চলে আসতে পারছিল, নিজের খেলা দেখাতে পারছিল সেরকম নয়। আর কিছু ম্যাচ এরকম হয়েছিল যেখানে ধোনি আরেকটু খেলে রানটা অনেক বড় যেত, সেটা ধোনি করতে পারেন। ধোনি আর্লি আউট হয়ে গেছে, মানে 45-46 ওভারের মাথায় আউট হয়ে গেছে। যখন তুমি ফিনিশ করতে নেমেছে তখন মানুষ এক্সপেক্ট করে 50 ওভার দিয়ে ব্যাটিং করবে, সেই জিনিসটা হয়নি। তো কোথাও একটা ফাইনালকে নিজে ধোনি কি, আর তখন সবাই এক্সপেক্ট করছে যুবরাজ ব্যাট করতে নামবে, যেটাকে নিয়ে বিশাল একটা রয়েছে যে ধোনি নিজে চলে গেছে ব্যাট করতে। ধোনির সিদ্ধান্ত ছিল খুব ভালো সিদ্ধান্ত, সিএসকে যেহেতু মুরলীধরনকে নিয়ে এটা প্র্যাকটিস করেছে। তারপর জানতে পারা গেছে সেবাগ বলেছে যে না ওটা টেন্ডুলকারেরই পরামর্শ ছিল। তো যেটাই হোক না কেন তখন মানুষ এক্সপেক্ট করেছে যুবরাজ নামবে, তখন ধোনি নেমে গেছে, ধোনি পারবে তো, মানে এইরকম একটা তো সেখানে 2011 ওয়ার্ল্ড কাপটা অন্যই জিনিস। আমি জানি না যে ওটা মানে আমি এটা চাই, আমি এটা উইশ করি প্রত্যেকটা ছেলে মেয়েদের ক্ষেত্রে যাদের এখন হয়তো 11 বছর বয়স, 12 বছর বয়স, যারা সবে ক্রিকেটটাকে ভালোবাসছে, যারা এখন ক্রিকেট দেখা শুরু করেছে, যারা এখন ক্রিকেটটা খেলা শুরু করেছে, তারা যেন ওটা ফিল করতে পারে। আমি জানি না ফিল করতে তারা পারবে কিনা, তার কারণ তারা কলকাতা নাইট রাইডার্স বা চেন্নাই সুপার কিংস বা মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল জিতলে যে আনন্দ আর ভারত বিশ্বকাপ জিতলে যে আনন্দ, সেটাকে ডিফারেন্সিয়েট তারা করতে পারে কিনা, কারণ তারা তো শুরুর থেকেই তো আইপিএল দেখছে না। আমরা কেন ফিল করতে পারি? কারণ আমরা প্রি আইপিএল যুগের মানুষ, আমরা দেখেছি আইপিএল ছাড়াও। এখন অনেক বেশি খেলাধুলাও কমে গেছে। 2011 অনেকে বলবে যে আইপিএল তো স্টার্ট হয়ে গেছিল, কিন্তু এই আইপিএল আর ওই আইপিএল অনেক তফাৎ। তখন আইপিএল এতটা না এই গ্ল্যামার ছিলই না আইপিএল এর, তখন এত বেশি হয়নি সেটাকে নিয়ে। তখন খেলতো বড় প্লেয়াররাই খেলতো, ধরো তখন আইপিএল একটা আলাদা করে খেলাই ছিল যে আইপিএল, কিন্তু ইন্ডিয়ার খেলা হচ্ছে তখন ওটা মানে ক্রিকেট দেখতে বসছে না, ইন্ডিয়া খেলা দেখতে বসছে। আইপিএল এতটা ছিল কিন্তু গাঙ্গুলি বনাম সচিন, ফ্যান বেসের লড়াই এইসব এইগুলো ছিল না। বিরাট রোহিতের লড়াই, যে ধোনি লড়াই, বিরাট ধোনি, ওইসব ছিল না কিন্তু তখন। মানে আমি ফ্যান বেসের মধ্যে বলছি, এদের নিজেদের মধ্যে তো দেখো আন্ডারস্ট্যান্ডিং, ধোনি বিরাটের তো ভীষণ ভালো সম্পর্ক, আমরা সকলে জানি, কিন্তু সেটা তখন ছিল না। তখন সবাই একরকম, এবং এদের সঙ্গে একটা ইমোশনটা আমরা যদি ছোটবেলায় এদেরকে দেখে বড় হয়েছি, তো যে কারণে মানে আর কি সেটার ইমোশনটা অন্যরকম ছিল। যে সহবাগ, যুবরাজ, মানে এই যে সহবাগ বলছি, কেন সহবাগ বলছি? আমরা পেপারে পড়েছি সহবাগ, ছোটবেলায় পড়েছি সহবাগ, সেটা এখনো বদলায়নি। এখনো সেহবাগ মানে এখনো সহবাগই মুখ দিয়ে বেরোয়, যুবরাজ বেরোয় না, যুবরাজই বেরোয়, কারণ পেপারে আমরা ওটা পড়েছি, মহেন্দ্র সিং ধোনি, ঠিক আছে, এরকম ভাবেই আমরা বলি। তো সেটা কিছু করার নেই আর কি। মোটামুটি আমরা 2011 নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম। একটা লাস্ট একটা খুব ছোট করে জিজ্ঞাসা করবো, কারণ অনেক বড় হয়ে গেছে। আমি জানি না আপনারা এত অব্দি ভিডিওটা দেখছেন কিনা বা দেখবেন কিনা। যখন ফাইনাল জিতে গেল 2011-তে, তারপর সেলিব্রেশনটা কিরকম ছিল, কতটা এনজয় করেছিল? দেখো যখন জিতে গেলাম তখন হচ্ছে যে আমার মনে হচ্ছে যে সবাইকে আর কি মানে আর কি প্রায় আর কি মানে জড়িত হচ্ছে অথবা সাইড হাক করছে এরকম আর কি। আর আমি রীতিমতন লাফিয়েছি আর কি, আমার মনে আছে যে তখন আমার অ্যাকচুয়ালি ফেভারিট প্লেয়ার ছিল হচ্ছে মহেন্দ্র সিং ধোনি,
এবং এদের যে বাড়ি সেখানে মানে আমার নিজের টিভিতে আমি দেখছিলাম না, আমি বললাম যে কি বাড়িওয়ালার সঙ্গে দেখছিলাম, এবং তাদের টিভিতে আমি ধোনিকে যখন দেখাচ্ছে ধোনি ঘেমে রয়েছে, দেখবে ওরকম দৃশ্যগুলো এখনও দেখতে পাবে সবাই, আমি টিভিতে চুমু খেয়েছি, আমি ধোনিকে চুমু খেয়েছি। তো সেই রকম একটা ইমোশান এখন সেই ধোনিকে যখন এরকম খেলতে দেখি খুব খুব খারাপ লাগে আর কি। তারপর সচিন টেন্ডুলকারকে মানে আর কি ইয়ে করানো, মানে আর কি কাঁধে নিয়ে ঘোরানো পুরো তখন আমার যতদূর মনে পড়ছে ধোনি বোধহয় হাফ হাতা গেঞ্জি পরে নিয়েছিল তখন, হাত কাটা, মানে ওই হাত কাটা হ্যাঁ। এবং ওই পুরো অ্যাওয়ার্ড সেরেমনি দেখা, তারপরে বাজি ফাটানো, এই সব কিছু, এই রাতটা মানে খুবই বর্ণময় একটা রাত আর কি। এবং ওরকম রাত আর তো কোনোদিন ফিরে এলো না। আমি এটাই চাই যে এরপরে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতলে যেন ওটা একবার ফিল করতে পারি, এইটুকুই শুধুমাত্র কামনা। ইন্ডিয়া যেদিনই জিতুক যেন ওটা আবার একবার চেরিশ করতে পারে। আমি নিশ্চিত প্রায় পারবো না, এইটাই একটা খারাপ লাগা, দ্যাটস ইট। তবে দেখা যাক 27-এর ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া যেতে কিনা, সেগুলো নিয়ে আলোচনা হবে। আর আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রাখেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। এই পডকাস্টটা কেমন লাগলো জানাবেন, এবং আপনাদের মেমোরি 2011 অবশ্যই অবশ্যই কোনো পার্টিকুলার যে কোনো 2011 যে কোনো ম্যাচে যে কোনো পার্টিকুলার মুভমেন্ট যে কেন সেটা স্পেশাল লেগেছিল, বা ফাইনালের মুভমেন্ট যেটা নিয়ে আমরা আলোচনা করলাম, বা যদি কোনো কিছু নিয়ে দ্বিমত থাকে সেটাও, একদম যে কোনো কিছু আপনারা কমেন্ট করে জানাবেন, আমাদেরকে কেমন লাগলো জানাবেন। সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। আর কি বলার, থ্যাংক ইউ টাটা টাটা টাটা।